বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে এসএসসি রসায়ন অধ্যায় 7 রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যাসহ কতিপয় গুরুত্বপূর্ণ এমসিকিউ লেকচার 2। আমি আজকের এই লেকচারে আরও 7টি এমসিকিউ সাজিয়েছি। তোমরা ইতিপূর্বে লক্ষ্য করেছো আমার প্রথম লেকচারে 7টি এমসিকিউ ছিল। আজকের লেকচারটি হচ্ছে দ্বিতীয় লেকচার। এই লেকচারে আমি আরও 7টি এমসিকিউ সাজিয়েছি। এই 7টি এমসিকিউ অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো তোমরা বিভিন্ন বোর্ডে দেখতে পাবে এবং তোমরা যখন পরীক্ষা দেবে দেখবে এই এমসিকিউগুলো থেকেই অনেকগুলো কমন পড়ে যাবে। চলো তাহলে দেরি না করে এই এমসিকিউগুলো আমরা বুঝতে চেষ্টা করি। আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো, লেখা আছে এসএসসি রসায়ন অধ্যায় 7 রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যাসহ কতিপয় গুরুত্বপূর্ণ এমসিকিউ লেকচার 2। আজকের লেকচারের প্রথম এমসিকিউ হচ্ছে, দেখো 1 নাম্বার, পটাশিয়াম সালফাইডে সালফারের জারণ মান কত? দেখো, পটাশিয়াম সালফাইডে এখানে বাংলা লেখা আছে পটাশিয়াম সালফাইডে সালফারের জারণ মান কত। তো আমাদের প্রথমে সংকেতটা জানতে হবে। দেখো, পটাশিয়াম সালফাইডের সংকেত হচ্ছে এইরকম, K2S। দেখো, পটাশিয়াম সালফেটের সংকেত হচ্ছে K2S। সালফারের যোজনী হচ্ছে 2, পটাশিয়ামের যোজনী হচ্ছে 1। তাহলে 1 আর লেখার দরকার নেই, সালফারের যোজনী 2 লিখেছি, পটাশিয়ামের যোজনী 1 এখানে লেখার দরকার নেই। পটাশিয়াম সালফাইড, তোমরা জানো ধাতুর যোজনী যত তার জারণ মান তত, এবং সেটা প্লাস। যেমন পটাশিয়ামের যোজনী কিন্তু 1 আমরা জানি, তাহলে যোজনী যদি 1 হয় তাহলে জারণ মান হবে +1। তো এইখানে যেহেতু দুইটা পটাশিয়াম আছে, তাই +1কে 2 দ্বারা গুণ করতে হবে এবং সেটা আমরা লিখব প্লাস, এখানে হবে 2। এবার সালফারের জারণ মান আমরা এখানে লিখব -2। কেন লিখব -2? দেখো, আমি -2 লিখছি। -2 লিখলে এই দুটো যোগ করলে দেখবে 0 হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেন সালফারের জারণ মান আগে লিখব না? প্রথম কথা হচ্ছে, সালফারের জারণ মান তোমাকে নির্ণয় করতে বলেছে। 2 নাম্বার, যে সকল মৌলের একাধিক জারণ মান রয়েছে তাদের ক্ষেত্রে ওই জারণ মানটি প্রথমে লেখা যাবে না। যেমন সালফারের জারণ মান রয়েছে 2, 4, 6। তো এখন এই মুহূর্তে পটাশিয়াম সালফাইডের মধ্যে পটাশিয়াম আছে এবং সালফার আছে, আমাদেরকে প্রথমে পটাশিয়ামের জারণ মান লিখতে হবে, এরপর এটাকে 0 করার জন্য আমাকে সালফারের জারণ মান লিখতে হবে। তাহলে দেখো, পটাশিয়ামের জারণ মান +1, দুটার জন্য হচ্ছে +2, +1 × 2 +2। এরপরে এখানে সালফারের জারণ মান যদি আমি -2 লিখি তাহলে দেখা যাবে যে এটা যোগ করলে 0 হচ্ছে। তাহলে অ্যাসের জারণ মান কত হচ্ছে? -2। তাহলে দেখো, পটাশিয়াম সালফাইডে সালফারের জারণ মান কত? -2 +2 -1 +6। তাহলে কোনটার সাথে মিলে হলো? এই যে ক, দেখো ক, -2। তাহলে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম সালফাইড যৌগে সালফারের জারণ মান -2। আমি আবারও বলছি, পটাশিয়াম সালফাইড যৌগে সালফারের জারণ মান -2, এবং সেটা কিভাবে বের করতে হয় আমি তোমাদেরকে দেখালাম। তোমরা যারা আগের লেকচারটি দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, জানো তোমাদেরকে একটা যৌগের উপরে জারণ মানগুলো লেখার পর যোগ করলে 0 আসতে হবে। এই নিয়ম অনুসারে দেখো, +2 -2 = 0 হয়েছে এবং সালফারের জারণ মান -2 হয়েছে, এই যে -2। তাহলে আমাদের 1 নাম্বার এমসিকিউ কমপ্লিট হলো। এবার দেখো, আমরা 1 নাম্বার এমসিকিউটা একটু মুছে ফেলবো, তাহলে সুবিধা হবে আমাদের বোঝাতে। লক্ষ্য করো, মুছে ফেললাম। এবার আমরা চলে যাচ্ছি 2 নাম্বার এমসিকিউতে। দেখো, কোন অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -0.5? দেখো, এখানে দেওয়া আছে ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড, রুবিডিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড। লক্ষ্য করো, আমি যদি ক্যালসিয়াম অক্সাইডের কথা বলি, দেখো ক্যালসিয়াম অক্সাইড তোমরা জানো ক্যালসিয়ামের যোজনী 2, তাহলে জারণ মান হবে +2, এবং অক্সিজেনের যোজনী 2, জারণ হবে -2, যেহেতু অধাতু মাইনাস হবে, দেখো -2। তাহলে এই যে অক্সাইড, এই অক্সাইডের মধ্যে অক্সিজেনের জারণ মান কিন্তু হচ্ছে -2, তাহলে এটা নিতে পারছি না। এরপর দেখো সোডিয়াম পারঅক্সাইড, এই যে Na2, এরপর হচ্ছে O2। তোমরা জানো সোডিয়ামের যোজনী 1, তাহলে জারণ মান +1, দুটার জন্য হবে +2। এখন এই অক্সিজেনের জারণ মান এখানে আমি লিখব -2, কারণ যোগ করলে 0 হতে হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি দুটি অক্সিজেনের জন্য জারণ মান হচ্ছে -2, একটার জন্য হবে -1। তাহলে এইখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। এবার আসো রুবিডিয়াম।
রুবিডিয়াম অক্সাইড, দেখো এটা হচ্ছে রুবিডিয়াম সুপার অক্সাইড, সুপার অক্সাইড RbO2, এইটা হচ্ছে রুবিডিয়াম সুপার অক্সাইড। KO2 পটাশিয়াম সুপার অক্সাইড। তো আমি এটা লিখছি, দেখো Rb, এরপর হচ্ছে O2। দেখো তোমরা জানো রুবিডিয়াম হচ্ছে গ্রুপ 1 এর ধাতু, এটার যোজনী হচ্ছে 1, তাহলে এটা হবে জারণ মান +1, তাহলে লিখছি +1। তাহলে এটা 0 করার জন্য এখানে লিখতে হবে -1। দেখো রুবিডিয়ামের জারণ মান +1, তাহলে এটা যদি অক্সিজেনের উপর আমাকে -1 লিখতে হবে, যোগ করলে 0 হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি +1 -1 0 হচ্ছে। দুটার জন্য জারণ মান -1, একটার জন্য জারণ মান হবে -1/2। দেখো -1/2, 1কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে -1/2 মানে হচ্ছে 0.5, এইটার জারণ মান হচ্ছে 0.5। দেখো -0.5, 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 হয়, তাহলে RbO2 মানে হচ্ছে -0.5। এইটা হচ্ছে অ্যান্সার। জিঙ্ক অক্সাইড হবে না কেন? অক্সিজেনের জারণ মান সেখানে -2, জিঙ্কের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2, তো যেহেতু অধাতু সেটা হবে -2, এই জন্য এটা হচ্ছে না। অ্যান্সার হচ্ছে গ। দেখো তাহলে কোন অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -0.5? গ, রুবিডিয়াম অক্সাইড RbO2। আমি আবারও বলছি, যে কোনো সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান 0.5 হয়। যেমন এটা পটাশিয়াম সুপার অক্সাইড, এই যে পটাশিয়াম সুপার অক্সাইড, এখানেও অক্সিজেনের জারণ মান -0.5। তাহলে RbO2 এই যৌগটিতে অক্সিজেনের জারণ মান -0.5। তাহলে হয়ে গেল আমাদের 2 নং অবজেক্টিভ, কোন অক্সাইডে অক্সিজেনের জারণ মান -0.5? রুবিডিয়াম অক্সাইড, গ RbO2। আলহামদুলিল্লাহ আমাদের 2 নাম্বার শেষ। আমরা 2 নাম্বার MCQটা একটু মুছে ফেলবো। আচ্ছা তাহলে এটা মুছে ফেললাম, 2 নাম্বার MCQ মুছে ফেললাম। আমরা এখন চলে যাব 3 নাম্বার MCQতে। দেখো 3 নাম্বার MCQটি কি? লক্ষ্য করো, সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস, পাশে ব্র্যাকেট দিয়ে AQ লেখা, এটা অর্থ হচ্ছে জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। সিলভার নাইট্রেট AQ, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ, অর্থাৎ সিলভার নাইট্রেট পানিতে দিয়ে দ্রবীভূত করা হয়েছে। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে পানিতে যোগ করে দ্রবীভূত করা হয়েছে, সিলভার নাইট্রেটকে যোগ করে দ্রবীভূত করা হয়েছে, অতঃপর দুটি দ্রবণ একত্রে করা হয়েছে। করার পর সোডিয়াম নাইট্রেট তৈরি হয়েছে, NaNO3, এটা অ্যাকোয়াস, পানিতে দ্রবীভূত অবস্থায় আছে। আর AgCl ব্র্যাকেট হচ্ছে সলিড, সিলভার ক্লোরাইড সলিড, সে দ্রবীভূত হয় না, না হয়ে পাত্রের তলদেশে জমা হয়। তাহলে এখন প্রশ্ন করেছে, এই যে বিক্রিয়াটি প্রশমন বিক্রিয়া না, কারণ অম্ল এবং ক্ষারের বিক্রিয়া প্রশমন বিক্রিয়া, এখানে সেটা নয়। জারণ বিজারণ বিক্রিয়া না, জারণ বিজারণ বিক্রিয়া নয়, কারণ এই ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান ঘটেনি। অদক্ষেপণ বিক্রিয়া, দেখো এই যে অদক্ষেপ পড়েছে, এই যে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়েছে, তাই এটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া। দেখো এখানে বলেছে দহন বিক্রিয়া, এটাও নয়। দহন বিক্রিয়া হলে কোনো পদার্থের সাথে অক্সিজেনের বিক্রিয়া হতে হবে, তাহলে এটা হবে দহন বিক্রিয়া। এই বিক্রিয়াটি দহন বিক্রিয়া নয়, এটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়া না, জারণ বিজারণ বিক্রিয়া সেটাও না, অদক্ষেপণ বিক্রিয়া ইয়েস, কারণ অদক্ষেপণ সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়েছে, এই জন্য এটা অদক্ষেপণ বিক্রিয়া। তাহলে ফাইনালি সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইড, এই বিক্রিয়াটি হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া। অ্যান্সার হচ্ছে গ, অদক্ষেপণ বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি 3 নাম্বার MCQটি মুছে ফেলব। আচ্ছা এবার দেখো 4 নাম্বার। আমরা এখন 4 নাম্বার MCQতে চলে যাচ্ছি। কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে? তোমরা অবশ্যই পড়েছ। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় একটি ধাতুর উপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। এখন এই ইলেকট্রোপ্লেটিং করার সময় যদি কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তার নাম হয় গ্যালভানাইজিং। আবার কোনো একটি ধাতুর উপর যদি টিনের প্রলেপ দেওয়া হয়, ঘরের চালের টিন, সেই টিনের প্রলেপ দেওয়া হয়, তখন এটাকে বলা হয় টিন প্লেটিং। এখন এখানে বলেছে দেখো কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে, মনে করো এটা একটা ধাতু, এটার উপরে আমি জিঙ্কের প্রলেপ দেব, তাহলে এটাকে বলা হবে দেখো গ্যালভানাইজিং। এই যে দেখো গ্যালভানাইজিং, তাহলে লেখা আছে ভলকানাইজিং, গ্যালভানাইজিং, টিন প্লেটিং, ইলেকট্রোপ্লেটিং। অবশ্যই এটা হচ্ছে খ, গ্যালভানাইজিং। তাহলে আমি আবারও বলছি, কোনো ধাতুর উপর জিঙ্কের প্রয়োগ দেওয়াকে কি বলে? গ্যালভানাইজিং, খ, গ্যালভানাইজিং। তাহলে আমাদের 4 নাম্বার MCQ শেষ, কমপ্লিট। 5 দেখো কোনটির জারণ সম্ভব? লক্ষ্য করো এখানে বলা হচ্ছে যে কোনটির জারণ সম্ভব। Fe2+, আমরা জানি জারণ হতে গেলে ইলেকট্রন ত্যাগ করতে হবে, তো Fe2+ কিন্তু ইলেকট্রন ছেড়ে দিয়ে দেখো Fe2+,
Fe2+ একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কিন্তু এরকম হতে পারে Fe3+। আমি আবারও বলছি Fe2+ একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3+ হতে পারে, কারণ আয়রনের যদি 2ও হয় 3ও হয়, তো একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3+ হতে পারে। যখন সে একটি ইলেকট্রন ছেড়ে দিল তাহলে তার কিন্তু জারণ হলো। কোনো রাসায়নিক সত্তা যখন ইলেকট্রন ছেড়ে দেয় তখন তার জারণ হয়, তাহলে এটার কিন্তু জারণ সম্ভব। এবার দেখি বাকিগুলোর কি অবস্থা। এটা সঠিক, Fe2+ এর জারণ সম্ভব। কপার 2+ এর জারণ সম্ভব নয়, কারণ কপার সর্বোচ্চ 2টা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, সেটা দিয়েছে, আর ছাড়তে পারবে না, তাহলে কপার 2+ এর জারণ সম্ভব নয়। Fe3+ এরও জারণ সম্ভব নয়, কারণ Fe মানে আয়রন 3টা ইলেকট্রন ছাড়তে পারে, অলরেডি সে ছেড়ে দিয়েছে, তাহলে কিন্তু আর ইলেকট্রন ছাড়া সম্ভব নয়, তাহলে তার জারণ সম্ভব নয়। এরপর দেখো Na+, সোডিয়াম সর্বোচ্চ একটা ইলেকট্রন ছাড়তে পারে, সে ছেড়ে দিয়েছে, তাহলে Na+ হয়ে আছে, সে কিন্তু আর ছাড়তে পারবে না, তাহলে তার জারণ সম্ভব নয়। তাহলে কোনটির জারণ সম্ভব? শুধুমাত্র Fe2+ এর জারণ সম্ভব, Cu2+, Fe3+, Na+ এর জারণ সম্ভব নয়। তাহলে আমাদের 5 নাম্বার কমপ্লিট হয়ে গেল। কোনটির জারণ সম্ভব? Fe2+ এর জারণ সম্ভব। আলহামদুলিল্লাহ, আমাদের 5 নাম্বার কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি 6। দেখো 6 কি বলেছে, জিঙ্ক প্লাস কপার 2+, এরো জিঙ্ক 2+ প্লাস কপার বিক্রিয়াটিতে কোনটি বিজারক? তোমরা জানো যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক বলে, আর যারা ইলেকট্রন গ্রহণ করবে তাদেরকে জারক বলবে। আমাদের এখনকার প্রশ্ন হচ্ছে এখানকার বিক্রিয়াটির মধ্যে কোনটি বিজারক, মানে কে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। লক্ষ্য করো, জিঙ্ক প্লাস কপার 2+, এরো দিয়ে জিঙ্ক 2+ প্লাস কপার, এর অর্থ হচ্ছে জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়েছে 2টা, দেওয়ার কারণেই কিন্তু জিঙ্ক 2+ হয়েছে। তাহলে তুমি দেখো বিক্রিয়ার পূর্বে জিঙ্ক ছিল 0, কিছু নাই মানে 0, কিন্তু জারণ মান এটা কিন্তু 0। যেই মাত্র সে ইলেকট্রন ছেড়ে দিল 2টা, তখন সে হলো জিঙ্ক 2+। তাহলে কে ছেড়ে দিল? জিঙ্ক ছেড়ে দিল, এই জন্য জিঙ্ক হবে বিজারক। দেখো এই যে ক, তাহলে এই বিক্রিয়াটির মধ্যে কে বিজারক? জিঙ্ক বিজারক। জানো এই কপার 2+ কি হবে? জারক হবে, কারণ সে 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়েছে। তো এটা আমাদেরকে জিজ্ঞাসা করেনি, আমাদেরকে জিজ্ঞাসা করেছে কোনটি বিজারক, তাহলে এই জিঙ্ক হচ্ছে বিজারক। ঠিক এই বিক্রিয়াটি দিয়ে কিন্তু কোনটি জারক জিজ্ঞাসা করতে পারে, যদি জিজ্ঞাসা করে তখন অ্যান্সার হবে কপার 2+ হবে তখন জারক। দেখো কপার 2+ তখন 2টি ইলেকট্রন গ্রহণ করবে বলে সে জারক, কিন্তু এখানকার প্রশ্ন হচ্ছে কোনটি বিজারক? যে পদার্থটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে সেটা বিজারক, এখানে ছেড়ে দিয়েছে জিঙ্ক। দেখো জিঙ্ক যদি এরকম 2টি ইলেকট্রন ছেড়ে দেয় তখন সে জিঙ্ক 2+ হতে পারে। এই যে দেখো 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়েছে, এই জন্য জিঙ্ক হচ্ছে বিজারক। তাহলে 6 নাম্বার দেখো কোনটি বিজারক? জিঙ্ক। দেখো ক হচ্ছে জিঙ্ক। এবার সর্বশেষ MCQ হচ্ছে 7, আমরা 7 নিয়ে এখন কথা বলবো। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং জিঙ্ক ক্লোরাইডের বিক্রিয়ায় দর্শক আয়ন কোনটি? আমি প্রথমে এই বিক্রিয়াটি একটু লিখছি। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস জিঙ্ক ক্লোরাইড, এরো দিয়ে হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস জিঙ্ক হাইড্রোক্সাইড। এই দেখো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং জিঙ্ক ক্লোরাইডের যে বিক্রিয়ার কথা বলেছে, সেটা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক হাইড্রোক্সাইড হয়। তোমাদেরকে বলে রাখি এই জিঙ্ক হাইড্রোক্সাইড হচ্ছে সলিড পদার্থ, সলিড। দেখো আমি পাশে S লিখছি, সলিড। তোমরা হয়তো বলবে স্যার আমরা কিভাবে জানবো? এই যে আমি বললাম তোমাদেরকে এইভাবেই জানতে হবে, পরে পরে জানতে হবে। জিঙ্ক হাইড্রোক্সাইড হচ্ছে সলিড, এটা পাত্রের তলদেশে জমা হবে। এখন প্রথম কথা হচ্ছে যে দর্শকায়ন কি? দর্শকায়ন হচ্ছে বিক্রিয়ার পূর্বে যদি কোনো আয়ন বিক্রিয়ার পরে তার অবস্থা সেম থাকে। মনে করো বিক্রিয়ার পূর্বে Na+ ছিল, বিক্রিয়ার পরেও Na+ আছে, তাহলে সেটা দর্শকায়ন হবে। মনে করো বিক্রিয়ার পূর্বে Cl- ছিল, বিক্রিয়ার পরেও Cl-, তাহলে সে দর্শকায়ন হবে। মানে ওই আয়নটির বিক্রিয়ার পূর্বে এবং পরে জারণ মান সেম থাকবে এবং দ্রবণে মুক্ত অবস্থায় বিচরণ করবে, সেটাই হচ্ছে দর্শকায়ন। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং জিঙ্ক ক্লোরাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি করলো, সেই ক্ষেত্রে প্রথমে এই সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু অ্যাকোয়াস, AQ। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস, এটা কি হবে? এটা এরকম অবস্থায় থাকবে। লক্ষ্য করো Na+ হচ্ছে OH-, এইটা সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু পানিতে এরকম থাকবে। এরপরে যোগ জিঙ্ক ক্লোরাইড, দেখো জিঙ্ক এরকম থাকবে, জিঙ্ক 2+ প্লাস Cl-, যেহেতু 2টা ছিল এরকম 2টা হবে,
এরকম দুটা Cl মাইনাস হবে, হোক কোনো সমস্যা নেই। এই অ্যারো জানো এই সোডিয়াম ক্লোরাইড পানিতে কীভাবে থাকে, Na প্লাস প্লাস Cl মাইনাস। দেখো সোডিয়াম ক্লোরাইড পানিতে Na প্লাস Cl মাইনাস থাকে, যোগ জিঙ্ক হাইড্রোক্সাইড কিন্তু পানিতে আয়নিত অবস্থায় থাকে না। জিঙ্ক হাইড্রোক্সাইড এটা হচ্ছে সলিড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি একটু দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে Na প্লাস এবং OH মাইনাস হিসেবে থাকে, জিঙ্ক ক্লোরাইড পানিতে জিঙ্ক 2 প্লাস এবং Cl মাইনাস হিসেবে থাকে, দুইটা Cl মাইনাস হিসেবে থাকে, কোনো সমস্যা নেই। অ্যারো NaCl পানিতে Na প্লাস এবং Cl মাইনাস হিসেবে থাকে, কিন্তু জিঙ্ক হাইড্রোক্সাইড হিসাবেই থাকে, এটা প্লাস এবং মাইনাস হিসেবে আয়নিত অবস্থায় থাকে না, যৌগ আকারে নিচে পড়ে যায় পাত্রের তলদেশে, এই যে সলিড। তাহলে দেখি তো একটু, Na প্লাস যেমন ছিল বিক্রিয়ার পরে ঠিক তেমনই আছে। এরপরে দেখো Cl মাইনাস বিক্রিয়ার পূর্বে যেমন ছিল পরেও ঠিক তেমন আছে, যে Cl মাইনাস বিচরণ করছে ফ্রিভাবে, বাম দিকেও সে ফ্রিভাবে মুভ করছিল। তারপরে দেখো Na প্লাস বাম দিকেও ফ্রিভাবে মুভ করছে, ডান দিকেও ফ্রিভাবে মুভ করছে, কিন্তু জিঙ্ক 2 প্লাস ফ্রিভাবে মুভ করছিল, কিন্তু যেইমাত্র সে OH মাইনাসের সাথে যুক্ত হয়েছে, যে জিঙ্ক হাইড্রোক্সাইড, দেখো এই জিঙ্ক হাইড্রোক্সাইড হয়ে যাওয়ার পর সেটা কঠিন পদার্থ হয়ে নিচের তলদেশে, পাত্রের তলদেশে চলে গেছে, পড়ে গেছে নিচে অদক্ষেপ আকারে। তখন জিঙ্ক 2 প্লাস এর স্বাধীন অস্তিত্ব নেই, OH মাইনাস স্বাধীনভাবে সে মুক্ত অবস্থায় বিচরণ করতে পারছে না। অর্থাৎ এই দুটি আয়ন একে অপরের সাথে যুক্ত হয়ে গেছে, দেখো এই দুটি আয়ন একে অপরের সাথে যুক্ত হয়ে আবদ্ধ হয়ে গেছে, ফ্রি থাকছে না, ধনাত্মক ঋণাত্মক আলাদা আলাদাভাবে থাকছে না, দুটি একত্রে যুক্ত হয়ে একটা যৌগ হয়ে পাত্রের তলদেশে জমা হয়েছে। তাহলে এই দুটি আয়ন কিন্তু মুক্ত আয়ন নয়। এই জন্য এটা বাদ দিলে থাকতেছে কি, Na প্লাস এবং Cl মাইনাস। এই জন্য Na প্লাস Cl মাইনাস আয়ন হবে দর্শক আয়ন। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং জিঙ্ক ক্লোরাইড এর বিক্রিয়ায় দর্শক আয়ন কোনটি, দেখো Na প্লাস Cl মাইনাস, এই যে দেখো ক Na প্লাস Cl মাইনাস, জিঙ্ক 2 প্লাস OH মাইনাস নো, Na প্লাস জিঙ্ক 2 প্লাস না, এখানে Na প্লাস আছে কিন্তু জিঙ্ক 2 প্লাস তো না, এই জন্য ওটা বাদ। তাহলে কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে ক Na প্লাস Cl মাইনাস। তাহলে ফাইনালি আমি বলছি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং জিঙ্ক ক্লোরাইডের বিয়োজন বিক্রিয়ায় দর্শক আয়ন কোনটি, Na প্লাস Cl মাইনাস, আর এইটা হচ্ছে তার ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে যেই MCQগুলো আলোচনা করলাম, তোমরা সেই MCQগুলো ভালোভাবে দেখে তারপর তোমরা তোমাদের বই দেখে কিংবা বিভিন্ন গাইড দেখে তোমরা সেই MCQগুলো প্র্যাকটিস করবে। তো আজকে এ পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ আমি আগামী লেকচারে আরও কিছু সংখ্যক MCQ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।